দক্ষিণ চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু করলাম। আমরা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রুট ধরে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার দিকে এগুতে থাকি এবং ভ্রমণের সময় রোদ বৃষ্টির লুকোচুরি খেলায় আমি মুগ্ধ হই। এই যেন এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, আমাদের আগ্রহের কোনো কমতি ছিল না। কখন যাব সেই জমিদার বাড়িতে আর জানব সেই ৩০০ বছর করুণ ইতিহাস। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া বাজারের ঠিক পেছনের অংশে গুপ্ত জমিদার বাড়িতে। ইতিহাস থেকে জানা যায় আজ থেকে ৩৫০ বছর পূর্বে এই পদুয়া বাজারের পেছনে এই গুপ্ত রাজবাড়িটি স্থাপিত হয়েছিল রাজা রামমোহন গুপ্তের মাধ্যমে। এবং আমি এখানে আজকে এসেছি এবং জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গুপ্ত রাজবাড়ির ৩৫০ বছর আগের অজানা এক ইতিহাস, ঐতিহ্য এবং বিশাল এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। ধারণা করা হয় ১০ একর জমির উপর এই রাজবাড়িটি নির্মিত করেছিলেন রাজা রামমোহন গুপ্ত। তো চলুন আমরা আজকে দেখে আসি কি আছে এই রাজবাড়িতে, আর তার ইতিহাস বা কি, কেন এতটা অবহেলায় অযত্নে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই গুপ্ত রাজবাড়ি। দর্শক, গুপ্ত রাজবাড়ির ভিতরে প্রবেশের পর আমার প্রথমেই চোখের সামনে যেটা পড়লো সেটা হলো এই রাজবাড়িটি ছিল আজ থেকে ৩০০ বছর আগে নির্মিত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার পিছনে দেখেন জরাজীর্ণ অবস্থায় সেই ভবনগুলো, পিছনে আমার ডানে এবং আমার বামে। তো বন্ধুরা, আমরা দেরি না করে জেনে নেই এই গুপ্ত রাজবাড়ির ৩০০ বছর আগের ইতিহাস। জমিদার বাড়িটি প্রায় ৩০০ বছর আগে জমিদার রামমোহন গুপ্তের হাত ধরে সৃষ্টি। মূলত এই জমিদার বংশধররা ময়মনসিংহ জেলা থেকে চট্টগ্রাম লোহাগড়ায় এসে বসতি স্থাপন করেন। তখন এই এলাকাটি আরাকান রাজ্যের অধীনে ছিল এবং এখানে একচেটিয়া আদিবাসীদের অর্থাৎ মং, চাকমা ইত্যাদি জনগোষ্ঠীর বসবাস ছিল। তখন তারা বাঙালিদের উপর অত্যাচার করত। তাই মং, চাকমা ও অন্যান্য আদিবাসীদের এই এলাকা ছাড়ার জন্য রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতিকে নিয়ে আদিবাসী খেদাও আন্দোলন গড়ে তোলেন, যার পরিপ্রেক্ষিতে তারা এই এলাকা ছাড়তে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় রামমোহনের গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতির কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং সকলের বিপদ আপদে সাড়া দিতেন। তার সাথে একসময় এক মুসলিম মহিলার সাথে পরিচয় হয়, যার সাথে তিনি ধর্মবোনের সম্পর্ক গড়ে তোলেন। হঠাৎই একদিন ওই মহিলা স্বপ্নের মাধ্যমে গুপ্তধনের সন্ধান পান। তখন তিনি তার ধর্মভাই রামমোহনকে নিয়ে উক্ত গুপ্তধন উদ্ধার করেন। তবে তার তেমন কোনো আপন কেউ না থাকাতে ধর্মভাই রামমোহনকে সকল সম্পদ দান করেন। আর এই বিশাল সম্পদ দিয়ে রামমোহন গুপ্ত তার এই জমিদারির সূচনা করেন। এরপর তিনি ও তার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্তির আগ পর্যন্ত জমিদারি পরিচালনা করতে থাকেন। রামমোহন গুপ্ত ছিলেন অত্যন্ত প্রজাহিতৈষী জমিদার। তিনি তার প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, অনেক মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। জমিদার রামমোহন গুপ্ত তার ধর্মবোন মারা গেলে তার জন্য প্রতি বছর তিনি একই রঙের প্রায় ৮টি গরু জবাই করে মেহমানদারির আয়োজন করতেন। কালের বিবর্তনে জমিদার রামমোহন গুপ্ত মারা যাওয়ার পর পরবর্তী জমিদাররা আস্তে আস্তে রামমোহনের ধর্মবোনের জন্য করা মেহমানদারি বন্ধ করে দেন। তার পেছনে শুরু হয় এক ধ্বংসস্তূপের লীলা খেলায় এবং এক করুণ ইতিহাস, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জায়গাটিতে। গেট দিয়ে ঢুকে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি মর্মাহিত হয়েছি, এক সময়ের জৌলসপূর্ণ চাকচিক্যময় এই যে ভবন, এই ভবন এখন দেখেন পরিত্যক্ত অবস্থায় আছে। মনে হচ্ছে যে দেখার মতো কেউ নাই, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে সেই জরাজীর্ণ ভবনগুলো।
ওখানে আমরা জরাজীর্ণ ভবনগুলোর আশেপাশে প্রত্যেকটা কক্ষ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলে ভিতরে আসার পরে আমি চেষ্টা করলাম যে কোনো সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় কিনা বা আপনাদেরকে দেখানো যায় কিনা যে ভিতরের পরিবেশটা কেমন। আমরা একটু চেষ্টা করি যে অথবা ওকে পাই কিনা কিছু জানতে বা তার ঐতিহাসিক কালগুলো সময়গুলো দেখি চেষ্টা করি। চলেন আমাদের সাথে। সুউচ্চ ভবনের উপরের পাশটা আমরা দেখলে বুঝতে পারবো। আপনারা দেখেন এই যে কারুকাজগুলো এবং এই যে নির্মিত যে সময়গুলো আপনারা দেখেন যে যেটা চোখে পড়ার মতো ছিল সেই 300 বছর আগের সেই কাঠ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই 300 বছর আগের এই যে কাজগুলো দেখেন। এবং এটা দেখলে বোঝাই যায় যে কতটা চাকচিক্যময় ছিল এই ভবনটা। যদিও একটা সিঁড়ি পেয়েছি আমরা, কিন্তু উপরে ওঠার মতন সুযোগ হয়তো বা হবে না। আপনারা দেখেন কিরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে যে দেখভাল করার মতন এখন আর কেউ নেই এই জমিদার বাড়ির। তার পেছনে মূল ফটক দিয়ে ঢুকে হাতের বাম পাশেই পড়লো আমার সামনে একটা মন্দির, এবং মন্দিরটার নাম ছিল গুপ্তবাড়ি শ্রী শ্রী বিষ্ণু মন্দির অথবা নাট মন্দির। নিজস্ব অর্থায়নে পুনর্নির্মাণ করা হয়েছিল 4/10/2019 ইংরেজি সালে গুপ্তবাড়ি পদুয়া লোহাগাড়া চট্টগ্রাম। মন্দিরের অবস্থা দেখে বোঝা যায় যে তেমন কোনো পরিচর্যা বা উপযুক্ত যে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ করা দরকার সেগুলো হচ্ছে না পর্যাপ্ত। আপনারা দেখেন সেই 300 বছর আগে নির্মিত এই পাশে একটি ভবন রয়েছে। এই ভবনের সামনেটাতে একটা রয়েছে খোলা বারান্দা, এবং প্রত্যেকটা কারুকাজ কতটা নিপুণ হাতে করেছিল তখনকার জমিদার, কতটা শৌখিন ছিল, এই জিনিসগুলো যদি আমরা মানে নিজের চোখে না দেখতাম অথবা স্পর্শ না করতাম বুঝতে পারতাম। তালা ঝুলানো আছে, এই দেখেন প্রত্যেকটা ভবনের অবস্থা এতই ভয়ানক, যে কোনো সময় আমার মনে হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেকটা জিনিস যেন খসে খসে পড়ছে। আমি এই ভবনে ঢুকে যে জিনিসটা আমার চোখে পড়লো যে সেই 300 বছর গুপ্ত জমিদার বাড়ির আর্তনাদ, চিৎকার, যে তাদের দেখার মতো কেউ নেই, পরিচর্যা করার মতো কেউ নেই, রক্ষণাবেক্ষণ করার মতো কেউ নেই, পড়ে আছে এইভাবে। মূল যে ভবন গুপ্ত রাজবাড়ির সেই 300 বছর আগে নির্মিত যে মূল ভবন, প্রত্যেকটা কক্ষে গাছপালা আগাছা ছেয়ে আছে। মনে হয় যেন কোনো ভূতের বাড়ি। ভয় হয় যে সাপ অথবা অন্যান্য কিছু আছে কিনা। আমি ঢুকতাম, কাছে আনলে আপনারা দেখতে পারবেন ভিতরের অবস্থাটা, কক্ষগুলোর ভিতরের অবস্থাটা কেমন দেখেন। খুবই জরাজীর্ণ অবস্থা, এবং পরিচর্যা করার মতো মনে হচ্ছে যে এই জমিদার বাড়িতে কেউ ছিল না। সেই 300 বছর আগের জমিদার বাড়ি আর এখনকার জমিদার বাড়ি, সেটার তফাৎ যদি আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জৌলুসপূর্ণ ছিল এই প্রত্যেকটি কারুকার্য এবং এই ভবনগুলো। তার সেই নকশাগুলো দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর নিপুণ হাতের কারুকার্য ছিল এই ভবনগুলোর প্রত্যেকটি দেয়াল, প্রত্যেকটি গেট, প্রত্যেকটি কক্ষ এবং প্রত্যেকটি নির্মাণাধীন সামগ্রী। এই দেখেন, আমি এখানে এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। সুউচ্চ ভবন ছিল, মনে হয় 2 থেকে 3 তলা হবে। এই ইটগুলো দেখলেই বোঝা যায় যে সেই 300 বছর আগের কতটা শৌখিন ছিল এই জমিদার, এবং কত সুন্দর করে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিল। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আচ্ছা, বন্ধুরা, জমিদার রামমোহন গুপ্ত তার নিজস্ব ব্যবহারের জন্য একটি বিশাল দিঘি খনন করেছিলেন,
যেটা প্রায় 22 একর জমির উপর নির্মিত, যেটি এখনো বর্তমানে টিকে আছে। এবং পাশাপাশি বলে রাখি কতটা শৌখিন ছিল জমিদার রামমোহন গুপ্ত। এটা ছিল তার কাচারিঘর। ঠিক এটা থেকে বের হয়েই শান বাঁধানো কারুকার্য বিশিষ্ট একটি ঘাট, যে ঘাটটা সরাসরি পুকুরের সাথে সম্পৃক্ত। এবং এই যে দিঘি এবং এই শান বাঁধানো এই সেই ঘাট, যেই ঘাটে যেই দিঘিতে গোসল করতেন জমিদার রামমোহন গুপ্ত এবং জমিদার বাড়ির অন্যান্য সদস্যরা। কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে সেই নির্মিত খননকৃত দিঘিটি, এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সেই রামমোহন গুপ্তের ব্যবহারকৃত সেই ব্যালকনি, কক্ষ, সেই ঐতিহ্য। তো আমরা এই রামমোহন গুপ্তের রাজবাড়ি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। রামমোহন গুপ্তের জমিদারের দিঘিতে আমি। তো বন্ধুরা, আমরা এতক্ষণ অবস্থান করলাম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া বাজারের যে গুপ্ত রাজবাড়ি, সেই রাজবাড়িতে, এবং জানার চেষ্টা করলাম তার পেছনের গল্প, লুকায়িত ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। স্থানীয় লোকজন এবং ইতিহাসের মাধ্যমে যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকে আর দীর্ঘায়িত করব না, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, অন্য কোনো এক লুকায়িত গল্পের ইতিহাস নিয়ে, অন্য কোনো এক লুকায়িত সংস্কৃতি নিয়ে, অথবা অন্য কোনো এই পরিত্যক্ত, অবহেলায়, অযত্নে পড়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে। তো আমার পাশে থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।